নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। আপনাদেরকে জানিয়েছি গতকালকে সিবিআই মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে কলকাতা হাইকোর্টে, এবং ইডি তরফ থেকেও কিন্তু সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং এরপরেই কিন্তু কলকাতা হাইকোর্টে সিবিআই রিপোর্ট ঘিরে তুলকালাম কাণ্ড, হুলুস কাণ্ড, চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই রিপোর্টে। অরিজিনাল ওএমআর ছাড়াই 2211 জনকে রিক্রুটমেন্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মুহূর্তে সবথেকে বড় খবর। তো এই নিয়ে এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন এই আপডেটটি এখন আমরা সম্পূর্ণভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন যে 2014 যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্দিষ্ট করে জানা না গেলেও 22 লক্ষ ওএমআর সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিল কোম্পানিতে বিক্রি করে দিয়েছে বলে সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছেন। এবং এছাড়াও আরও কতজন যে পরীক্ষায় বসেছিলেন তা বলা মুশকিল, তবে আনুমানিক বলা যায় 23 থেকে 24 লক্ষ পরীক্ষার্থী 2014 যে টেট পরীক্ষা 2015 সালে অনুষ্ঠিত হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং এই 2014 টেটের ওএমআর সিট নিয়েই কিন্তু এত দিন ধরে অনেক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিপোর্ট তাতে কিন্তু অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবং তার ফলেই কিন্তু সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন ওএমআর তদন্ত করার জন্য। ওএমআরগুলো গেল কোথায়, অরিজিনাল ওএমআর কেন নেই পর্ষদের কাছে, এই সমস্ত বিষয় তদন্তের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে রিপোর্ট জমা করেছে সিবিআই, তার ফলেই কিন্তু ভয়ঙ্কর চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসছে সিবিআইয়ের রিপোর্টে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 প্রাইমারি টেটের ওপর কতজন যে পাস করেছিল, সেই সময় টেটে পাস করেছিল এই রিপোর্ট প্রকাশ না করলেও একটা আনুমানিক ধরে নেওয়া যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী। তারা কোর্টে যেটা জানিয়েছিল 1,25,000 ক্যান্ডিডেট পাস করেছিল, তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 ক্যান্ডিডেটকে নিয়োগ করেছেন 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ 2016 সালে। কিন্তু সিবিআই এই 42,949 যে নিয়োগ হয়েছিল সেখানেই কিন্তু ভয়ঙ্কর তথ্য জমা করেছে। কেননা 2014 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল যে কোম্পানির ওপর, অর্থাৎ এস বাসু অ্যান্ড রায় কোম্পানি। সেই এস বাসু রায় কোম্পানি 264 পাতার হলফনামা জমা করেছে সিবিআইয়ের কাছে, এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল সেখানে কিন্তু কতজনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে এবং কতজন ওয়েটিং লিস্টে আছেন এরকম কোনো প্যানেল প্রকাশ করেনি। এবং তাই কিন্তু তথ্যটি কারো কাছেই পরিষ্কার ছিল না। কিন্তু এস বাসু রায় অ্যান্ড কোম্পানির কর্ণধারে দেওয়া হলফনামায় কিন্তু সকলের কাছে বিষয়গুলি পরিষ্কার হয়ে গেছে। তারা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949-এর রিক্রুটমেন্ট জারি করলেও তারা কিন্তু সেই সময় নিয়োগ করেছিলেন 40,000 ক্যান্ডিডেটকে, এবং 2,211 জন ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করা হয়েছিল 2018 সালের মে জুন মাস নাগাদ। এবং তার আগেই কিন্তু সমস্ত অরিজিনাল ওএমআর সিটকে মার্চ মাসের দিকে 2018 সালের মার্চ মাসের মধ্যেই ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিলের র ম্যাটেরিয়ালস হিসেবে বিক্রি করে দিয়েছিল। আর এর থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, অরিজিনাল ওএমআর সিট না থাকা অবস্থাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে 2,211 জনকে নিয়োগ করলো। যেহেতু পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করেনি, শুধুমাত্র এসএমএসের মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগপত্র দিয়েছিল। এই নিয়ে কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে পড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং 2,211 জন যারা 2018 সালে জয়েন করেছিলেন প্রাথমিক শিক্ষক হিসেবে, দীর্ঘ 5 বছর যাবৎ তারা কিন্তু
স্কুলের শিক্ষক পদে কর্মরত রয়েছেন, কিন্তু 5 বছর ধরে তারা চাকরি করলেও তাদের চাকরি কিন্তু সবার আগে যেতে চলেছে। কেননা যেহেতু এই 2211 জন 40,000-এর পরে, এটা 1.5 বছর পরে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং যেটা কিন্তু কোনো রকমের ওএমআর সিট ছাড়াই। এই নিয়ে কিন্তু তদন্তকারী সংস্থা বিভিন্নভাবে প্রশ্ন তুলছে, এবং কলকাতা হাইকোর্টে তারা যে রিপোর্ট জমা করেছে এই নিয়ে, তার ফলে ভীষণ অস্বস্তির মধ্যে পড়ছে এই 2211 জন শিক্ষক, এবং 42,000 প্যানেল কিন্তু প্রশ্নের মুখে পড়তে চলেছে। তো আগামীতে কি হবে তা বলা মুশকিল। আমি আপনাদের বলেছি যে আগামী কাল থেকে, অর্থাৎ 4 জানুয়ারি থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে আপনারা ভয়ঙ্কর খেলা দেখতে পাবেন। এতদিন ধরে সিবিআই বিভিন্ন রিপোর্ট যে সংগ্রহ করেছে, শুধু সিবিআই নয়, আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তরফ থেকেও কিন্তু যে ভয়ঙ্কর রিপোর্ট জমা করা হয়েছে, সেই 3000 পাতার নথিতে কিন্তু একাধিক এজেন্ট প্রার্থীর নাম রয়েছে, তাদের জমির দলিল সহ একাধিক প্রমাণ, তাদের রোল নাম্বার, ডিস্ট্রিক্ট ওয়াইজ কার মাধ্যমে কোন টাকা কোথায় গিয়ে পৌঁছেছে, সমস্ত রিপোর্ট কিন্তু ইডির তরফ থেকে জমা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে ভয়ঙ্কর দিন কিন্তু আসতে চলেছে। 58,000 প্যানেল সম্পূর্ণ হয়তো রিপ্যানেল হতে পারে অথবা বাতিল হতে পারে। তবে এখানে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাদের জন্য এটি একটু ভীষণ খারাপ খবর। তবে যেহেতু পুরো প্যানেলটাই দুর্নীতিতে ভরা, তাই রিপ্যানেল হয়তো হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে সেটা কি হয়, আগামী কালকেই মামলাগুলো যখন কলকাতা হাইকোর্টে উঠবে তখন কিন্তু এই সম্পর্কে বোঝা যাবে। এবং এখন পর্যন্ত এটুকুটাই আপডেট। আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের একটি পরীক্ষা আছে, আপনাদেরকে আমি বলেছি, এবং তার জন্য কিন্তু চিকিৎসকদের এবং যারা কণ্ঠ বিশারদ তাদেরকেও কিন্তু সেখানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং ইডির যিনি যুগ্ম অধিকর্তা তাকেও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি মাননীয়া শ্রী অমৃতা সিনহা মহাশয়া। তো আজকে দেখা যাক, বিকেলের মধ্যে হয়তো এই রিপোর্টগুলো পেয়ে যাব আমরা, যে আজকে কলকাতা হাইকোর্টের কোর্ট চত্বরে কী ঘটনা ঘটেছে তা আপনাদেরকে আমি সন্ধ্যার মধ্যে হয়তো জানিয়ে দিতে পারবো। তো এখন আপনাদের জন্য এটুকুটাই আপডেট। আবার পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন, পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং এই ধরনের ভিডিও প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।